নমস্কার বন্ধুরা, আমি ঝিলিক। আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। 1 মিনিট, ভিডিওর লাইটটা একটু বাড়িয়ে দিই। বাড়ানোই আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমি আপনাদের সামনে আবার একটা স্টোরি নিয়ে চলে এসেছি। বেশি যাবো না, স্টোরিতে আসা যাক। যে স্টোরিটা হচ্ছে আমার কাকাদেরই নিয়ে। আসলে কাকার পুরো ফ্যামিলিটাই কিন্তু তেমন আর কেউ নেই। আমার কাকারা ছিল দুটো মেয়ে আর কাকিমা। ছোট সংসার। বড় মেয়েকে নিয়ে আজকে গল্প বলবো। একটু প্যাথেটিক টাইপের গল্পটা, একটু আপনারা ভালো করে শুনবেন। এটা আমাদের ফ্যামিলিতে ঘটে যাও। কাকার সাথে আহ, ক- আগে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। আস্তে আস্তে যত দিন যায় কিছুটা খারাপ হয় সম্পর্ক, যেটা পার্সোনাল ম্যাটার, ওটা আমি কিছু বলতে চাইছি না। কিন্তু কাকার মেয়েকে নিয়ে যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু আপনাদের সবার শোনাও দরকার, এই গল্পটা। তো ব্যাপারটা হচ্ছে কি যে কাকার মেয়ে 2000, ও কিন্তু ছোটোবেলা থেকেই মামার বাড়িতে মানুষ, ঠিক আছে, কলকাতায়। আর আর আমরাও গ্রামে মানুষ। আমরা সব বোনেরা, আমরা 5 বোন ছিলাম। আমরা 3 বোন আর কাকার দুটো মেয়ে, তো আমরা 5 জন। আমরা 4 বোন কিন্তু একসাথে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে গ্রামে। কিন্তু কাকার বড় মেয়ে ছোটোবেলা থেকেই শহরে মানুষ হয়েছে। ক্লাস 8-এ বা 7-এ হয়তো, ক্লাস 8-এ চলে গেছে, এখন গ্রামে গেছিলো, তখন ওই স্কুলে ভর্তি হয়েছে, যেটুকু আমার মনে আছে। কিন্তু যখন আস্তে আস্তে বড় হই, আমার দিদির বিয়ে হয় 2007 সালে। আর কাকার মেয়ের জন্য তখন দেখাশোনা শুরু হয়ে যায়। এটা খুব ভালো ফ্যামিলির, মানে খুব অবস্থাপূর্ণ একটা ফ্যামিলির সাথে আমার কাকার মেয়ের কিন্তু বিয়ে ঠিক দেয়া হয়। কাকার মেয়ের নাম হচ্ছে ঋতু। তো ঋতুদির বিয়ে ঠিক হয়। তো কাকার খুব ভালো ফ্যামিলি, মানে ঋতুদিকে আমাদের বাড়ির মধ্যে সব থেকে দেখতে সুন্দর। আমরা তো ছিঁড়ি ছাড়া নেই, যাকে ওকে সব থেকে দেখতে সুন্দর, রোগা পাতলা, পুরো মডেলদের মতন। আর ওকে সবাই ভালোবাসত। তো ও বিয়ে 8 সালে ওর বিয়ে ঠিক হয়। আমার বাবারাও সবাই খুব খুশি ওর বিয়ে নিয়ে, এক্সাইটমেন্ট আমাদের সবার, যে ঠিক আছে আগের বছর আমার দিদির বিয়ে হয়েছে, এবছর অন্তত আমার কাকার মেয়ের বিয়ে হয়। দুর্গা পুজোর সময় কি হয়, ও একটা অন্য ছেলের সাথে পালিয়ে যায়। স্বাভাবিক ব্যাপার। তো আমার বাবারা খুবই রেগে, মেনে নেয়নি আমার বাবা। ওর বাবারাও রেগেছিল, কেস করেছিল, সব কিছু পুলিশে খবর দিয়েছিল। কিন্তু ও যেহেতু 18 বছর হয়ে গেছিলো, তো আটকাতে পারেনি। যাকে বিয়ে করে, তো বিয়ের পর অনেক দিনই বাড়িতে আসা যাওয়া ছিল না, সম্পর্ক ছিল না। সম্পর্ক কতদিন না মেনে থাকবে, একদিন না একদিন মানুষকে মানতেই হয়। তো একদিন না একদিন সবাই মানলো। তো ভালোই ছিল। ওর বাচ্চাও হবে, তখন মেনে নিয়েছিল বাড়ির লোক যে হ্যাঁ বাচ্চা হবে। তো ওকে নিয়ে আসা হয় বাড়িতে। আমার বাবা মেনে নেয়নি তখনও। তখন আমার বাবা কথা বলতো না, কারণ ও পালিয়ে গেছিলো। এবার ওর জন্য আমরা কোথাও না কোথাও একটু সাফারিং করেছি। তো গ্রামের সাইডে কী হয়, যে একটা মেয়ে ভুল করলে ভাবে যে হয়তো বাড়ির সব কটা মেয়ে ওই টাইপের। তো বাবা মার বদনাম, আমার বাবার কাছে মান সম্মানটা অনেক বড় ব্যাপার। তো এই জিনিসটা হতে হতে বাচ্চা আসে, তখন আমার বাবা কিন্তু ওর সাথে কথা বলে না। ওর বাড়ি তোর বড় আসে, বড়দের তেমন কাউকে পছন্দ আমাদের ছিল না। জামাইবাবু ঠিক আছে চলো, তবু ঠিক আছে। তো ওদের কি হয়, বিয়ের পর বাচ্চা হলো, বাচ্চা বাবা ছেলে হলো। আমাদের বাড়িতে প্রথম ছেলে, সবাই মেয়ে, একটা ছেলে হয়েছে, সবাই খুব খুশি। এবং ছেলে মেয়ে ভেদাভেদ নয়, যেমন মেয়েকে সবাই পছন্দ করে তেমন হতেই পারে কারোর পার্সোনাল চয়েস তার ছেলেকে ভাল লাগে। তো ইট ইস নর্মাল। তো ছেলে হলো, তো আমরা খুব খুশি, আমরা খুব খুশি। ছেলে হওয়ার পর 1-2 মাস তো ওখানেই ছিল বাচ্চাটাকে করতে। আমরা প্রচুর খুশি ছিলাম, বাড়িতে একটা ছেলে, ঠিক আছে। তারপরে নিয়ে যায় 5-6 বছর, আবার দেখতে দেখতে কেটে যায়, তেমন কিছু না। 2013 সালে, 14 সালে
এক্স্যাক্ট 14 সালে ঠিক একটু শীত শীত যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস, হঠাৎ দেখি সকালবেলা ভোরবেলার দিকে 8টা 9টা বাজছে, তখন ঠান্ডা যেহেতু, দেখি বাচ্চাকে কোলে নিয়ে ঋতুদি বাড়ি চলে আসে। কি হলো কি হলো কি হলো, তো শুনি যে বাড়িতে কতটা অত্যাচার করেছে তার উপর। সে থাকতে না পেরে ভোরবেলা চলে আসে। কী অত্যাচার করেছে বলেনি, মারধর করেছে, কিছু করেছে, যাক তাই জন্যে চলে এসেছে। ও তার আগে আগেই বলতো সবাইকে যে তোরা, আমি যে ভুলটা করেছি তোরা যেন ওই ভুলটা করিস না, তোরা কিন্তু যেন নিজে দেখে বিয়ে করিস না, যদি কাউকে পছন্দ হয় যেটুকু অন্তত বলিস। এই কথাটা ও বারবার বারন্ত বলতো আমাদেরকে যে নিজে দেখে বিয়ে করিস না। তখন আমি ছোটো ক্লাস, আমি ক্লাস 10th পড়ি হয়তো, ছোট বলতে বলা যায় না, ক্লাস 10th মানে আমার যথেষ্ট সব কিছু ঠিক আছে, আমি বড় হচ্ছি। ক্লাস 10-এর আই থিঙ্ক মাধ্যমিক দেওয়া হয়ে গেছে মনে হয়। তো তারপরে তোমার কেউ চলে আসে বাচ্চা নিয়ে চলে আসার পর কেস করে কাকা গিয়ে, FIR করে ওর বরের নামে। তো ওর বরের নামে FIR করতেই যথারীতি পুলিশের কাজ করে। ও আমাদের বাড়িতে আসে, আমার মায়ের সাথে ওর খুব ভালো কানেকশান, বড় মাকে খুব ভালোবাসে। তো ও যখন আমার বাড়িতে আসে, ওর শীতের এইখানটা একটা ফাটা দাগ ছিল, এইখানটা একটা ফাটা দাগ। তো আমার মা বলে তোর এই দাগটা কিসের, গায়ে একটা যে কালশিটে দাগ আছে, কিসের দাগ তোর কি হয়েছে? তো বলে না আমি পড়ে গেছি মিথ্যে করে। ওর মধ্যে আমি একটা জিনিস দেখেছি, 5-6 বছর সংসার করেছে, কিন্তু ও ঋতুদি কোনো দিন শ্বশুরবাড়ির নামে খারাপ কথা বলেনি, কোনো দিন না। নিজে দেখে বিয়ে করেছে, খারাপ হয়েছে ভালো হয়েছে নিজের মধ্যে রেখেছে, কাউকে কিছু বলেনি। সব থেকে এটা একটা দিক থেকে খারাপ, কিন্তু ওর দিক থেকে ও হয়তো স্ত্রী হিসাবে যা করছে, সংসারটা করতে চেয়েছিল খুব মন দিয়ে। তো ও কী বললাম, কালশিটের দাগ হয়েছে, আমার মা ওকে চেপে ধরে যে বল তোর কী হয়েছে। ও না হাওয়াও করে কেঁদে ওঠে যে ওকে বাঁশে করে এখানে মেরে এখানটা ফেটে গেছিলো। আস্তে আস্তে সময়ের সাথে ওটা শুকিয়ে গেলে দাগে পরিণত হয়েছে। হাতে কালশিটের দাগগুলো মেরেছে ওর বর, জানোয়ার বর মেরেছে, ছেলেরা এত জানোয়ার মেরেছে ওকে। ঋতুদির যোগ্যও ছিল না ছেলেটা, ওকে মেরে ওরম দাগ করে দিয়েছে। আমাদের খুব ভালোবাসতো, বোন ছাড়া কোনো নাম নিয়ে বলতো না, বোন বলতো। তো আবার বরটা হঠাৎ করে নাটক শুরু করলো ভালোবাসার। এবার ও তো ভালোবাসে ছেলেটাকে, ভালোবেসেই তো বিয়ে করেছে, ভালোবাসার নাটক করে আমার ভুল হয়ে গেছে, আমার হ্যান হয়েছে ত্যান হয়েছে, ফ্যামিলির সামনে সবার সামনে নাটক। তো আমার বাড়ির লোক সবাই বারণ করে যে যাস না, আর ফিরে যাস না, এবার তোকে মেরে দেবে ওরা, আর যাস না তুই ফিরে। কিন্তু ও শুনলো না গো, যে আমার বাবাও ছেলে হয়েছিল দেখে আমার বাবাও কিন্তু মেনে নিয়েছিল, ঠিক আছে, ছেলের মুখ চেয়ে ওকে আবার মেনে নিয়েছে। আমার বাবাও কি নিজে বারণ করে যে ঋতু তুই ফিরে যাস না, তোকে এবার কিন্তু মেরে দেবে। সবাই বারণ করে, কাকা কাকিমা সবাই বারণ করে, কিন্তু কারোকে তোয়াক্কা না করে চলে গেল শ্বশুর বাড়ি। ঠিক দুর্গাপূজার আগে হঠাৎ একদিন ফোন আসে, আপনার মেয়েকে ভূতে ধরেছে, নিয়ে আমি আপনার মেয়েকে দিতে যাচ্ছি, নিয়ে চলে যান। তো ওই কথাটা যখন বলে, আমার কাকা আমাদের বলতে আসে যে জানিস দাদা ঋতুকে ভূতে ধরেছে নাকি। আমার বাবা বলে ভূত কিছু হয় না, তুই ভূত কী বলছিস, মেয়েটাকে নিয়ে আগে দেখ। আমার বাবাকে তখন খেসা করে কাকা বলে তোরা মানিস না তো, তাই জন্য তোদের এই অবস্থা। মানে আমার বাবা একবার পড়ে গেছিলো রাস্তায়, তো এই জন্যে ভাবছে যে ভূত মানি না, আমরা ভগবান মানি। আমার বাবা বলছে ভগবানের ওপর কেউ না, পজিটিভ জিনিসের কাছে নেগেটিভ জিনিস সবসময় হার মানতেই হয়। ঠিক আছে চলো, নিয়ে এলো, কী অবস্থায় মেয়েটাকে মানে এসেছে, আপনারা
জাস্ট বিশ্বাস করতে পারবেন না, দাঁড়াতে পারছে না। ঠিক আছে, যখন প্রথম প্রথম নিয়ে আসে মহালয়ার এক সপ্তাহ আগে, মহালয়ার এক সপ্তাহ আগে নিয়ে আসে। ঠিক করে দাঁড়াতে পারছে না, কথা বলতে ঠিক করে পারছে না, ভূতে ধরার মতনই কিন্তু দেখতে লাগছে ব্যাপারটা। আমার বাবা বললো মেয়েটার এরম অবস্থা, মেয়েটাকে ডাক্তার দেখা। কাকা বলল না, ওঝা পূজা নিয়ে এসে ঝাড়ফুঁক করে। এবার ঝাড়ফুঁক করে কতদিন, এক সপ্তাহ ধরে ওই সব চলে। মেয়েটার কন্ডিশান খারাপ হতে থাকে। এক সপ্তাহ মানে মহালয়া 2-3 দিন আগে ওর অবস্থা হয়। ওর ঘাটটা ঠিক এরম, আমরা যেমন সোজা ঘাট দাঁড়িয়েছে, ওর না, ওর ঘাটটা এরম হয়ে যাচ্ছে বারবার। আর মুখ দিয়ে এখান দিয়ে যা খাবার দিচ্ছে জল এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা মানে জিভ উল্টে গিয়ে করে কথা বলতে চাইছে যে আমার ছেলেকে আমি দেখতে চাই, এটাই বলতে চাইছিল, যে আমি আমার ছেলেকে দেখতে চাই। যখন কাকা দেখলো যে সত্যিই তো এটা ঝাড়ফুঁক করেও কিচ্ছু ঠিক হচ্ছে না, কিছু না, একদিন ঠিক হয়েছিল, একটু খাবার দাবার খেয়েছিল, আবার যে কাশি এখানে কোনো। তারপরে কাকা চিকিৎসার দ্বারস্থ হয়। মানুষ আগে কি করে, যে আমি আগে ডাক্তার দেখাবো, যদি ওখানে কিছু ধরা না পড়ে, সব কিছু নর্মাল থাকে, তখন আমি এইসব ঝাড়ফুঁক তান্ত্রিক এইসব করি। আগেই আমার কাকা কী করলো, ঝাড়ফুঁক, যেহেতু জামাই ওই ছেলেটা, শয়তান ছেলেটা, নোংরা ছেলেটা বলেছে যে ওকে ভূতে ধরেছে। যাক, এটা ভাবলে আমার গায়ে রাগ গিয়ে হি হি করে গা একদম। কাকার ওপরও রাগ ওঠে এবং ওই ছেলেটার ওপর রাগ ওঠে। তো যাই হোক, তো পরের দিন যখন দেখছে যে আর মেয়েটা উঠতেও পারছে না, বিছানায় একদম লেটানো শোয়া, তখন আমার কাকার টিকি নাড়ে। কাকা তখন হসপিটালে নিয়ে যায়, আমাদের চোখের সামনেই সবটা হচ্ছে। তো কি বলবো আর। তো এটা হয় দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর ওই মানে মহালয়ার এক সপ্তাহ আগে ভর্তি করে। মহালয়ার এক সপ্তাহ ওই চলে যায় ঝাড়ফুঁক হ্যানা ত্যানা করতে করতে। মহালয়ার দিন ওকে গিয়ে হসপিটালে ভর্তি করে। প্রথমত হসপিটালে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে মেয়েটার কী হয়েছে, ওর কী অবস্থা, কেউ জানে না কী হয়েছে। একটা হয় কথা বলতে পারছে না, হয়েছে না, কিছুতেই বলে যে ওর এরম অবস্থা। ডাক্তারবাবু ব্লাড টেস্ট করে দেখে যে আস্তে আস্তে বডি পার্টস আস্তে আস্তে ওর কিন্তু খারাপ হতে থাকে। কেন, কী কারণে, কী রোগ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু বডি পার্ট আস্তে আস্তে খারাপ হতে থাকে। লাস্টে একটা রোগের নাম বলেছিল, মনে নেই, অনেক বড়, ওটা রেয়ার খুব, মানে ওটা ওষুধ আছে, ওষুধটা খাওয়ালে হয়তো ওই রোগটা হয়। যার যে রোগ নেই সেই রোগের ওষুধ খাওয়ালে সেইটা হয়, ঠিক আছে। তো লাস্টে ওকে জিজ্ঞাসা করতো তোর কে হয়েছে, মানে ও না লাস্ট অবধি বলে আমার ছেলেকে আমি দেখবো। ছেলের তখন 5 বছর বয়স, ছেলেকে দেখতে চাই, ছেলেকে। মেয়েটার খুব গুণ ছিল, মেয়েটা জিমন্যাস্টিক জানতো, মেয়েটা হাতের কাজ জানতো, মেয়েটা মেকআপের কাজ জানতো। সেই টাইমে দাঁড়িয়ে খুব স্টাইলিশ একটা মেয়ে। তো কী রোগ কী জানা না, লাস্টে একটা হয় যে স্লো পয়জন করা হয়েছে, যার ফলে আস্তে আস্তে ওর বডি পার্টসগুলো না পচতে থাকে, আর এমন একটা অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে যেটা দেখে অনেকটা মনে হয় যে ভূতে ধরার মতো, কিন্তু অ্যাকচুয়ালি না, ভূতে কিছু ধরেনি, ঠিক আছে। তো ঠিক তো হলো না। সপ্তমীর দিন আমার বাবা দেখতে ওকে যাচ্ছিল না, যেহেতু ও আমার বাবার কথা না শুনে ও আবার নিজের শ্বশুরবাড়ি ফিরে গেছিলো। আমার বাবার একটা রাগ ছিল যে তুই আমাদের কথা শুনলি না, তোকে বলা হয়েছিল যে এরপরে গেলে মেরে দেবে। এবং যেদিন কারোকে দিতে আসে, আমাদের গ্রামের লোকেরা পুরো রেডি ছিল ওই ছেলেটাকে মারবে বলে, ওকে ধরে বেঁধে রাখো। আমার কাকাকে বলেছিল, কাকা ওকে যেতে দিও না, ছেলেটাকে ধরে বেঁধে রাখো, ক্লাবে আমরা বেঁধে রেখে দেবো। আমার কাকা বললো না, ছেড়ে দে, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে। কাকার কথা শুনে ওকে ছেড়ে দেওয়া হলো। এখনও আমাদের গ্রামের লোকের কেউ যদি গিয়ে জিজ্ঞাসা করেন এই গল্পটা, সবাই বলবে যে ওকে বলেছিল যে ছেলেটাকে বেঁধে রাখতে,
এই অবস্থা কি করে হয়? ও যে তোর নামে এফআইআর করা হয়েছিল, ওর মনে একটা কোনো একটা রাগ বেদনা কিছু একটা থাকতে পারে, তোকে ধরে বেঁধে রাখো। কথা কেউ শুনলো না, ছেড়ে দিল ছেলেটাকে। তারপর থেকে ও একদিনও দেখতেও আসেনি। কেন? ও তো জানে আমি কী করেছি, ও তো জানে আমি কী করেছি, ও আসেনি। এমনকি ছেলেটাকে 100 বার দেখতে চেয়েছিল, ছেলেটাকেও দেখায়নি। যে মৃতদেহটা যার স্ত্রী যখন এসেছিল একবারও দেখতে আসেনি। সেদিন নাকি উনি নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কলকাতারই ছেলে। তো সপ্তমীর দিন আমার বাবা দেখতে যায়। দেখতে যায় বলতে আমার মা বলেছিল বারবার যে যাও একবার দেখে এসো মেয়েটাকে। তো দেখতে গেছিল, মেয়েটার অবস্থা খারাপ, যাও দেখে এসো। আমার বাবা গেছিলো দেখতে। সপ্তমী দিন রাতে ডক্টরে খবর দেয় যে ওই পজিশন মানে খুবই খারাপ, অবস্থা প্রচুর খারাপ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, আপনারা এখানে থাকুন। তো সবাই বর্ধমান যায়। তখনও মারা যায়নি, কিন্তু একটা পাড়ার একটা কাকা বলেছিল যে তিমির, দেখো আমার কাকার নাম তিমির বলে দিলাম, মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়ি, রাস্তায় যদি মারা যায় ওর পোস্টমর্টম হবে, ওর প্রতি আরও কোনো অত্যাচার হয়েছে কি না সেটা দেখা যাবে। কাকা বলল না, মেয়ে হিসাবে যেটা তার বাবা হিসাবে যেটা পিতৃত্ব হিসাবে সেটা বলে যে না, আমার মেয়ের এখনও শ্বাস চলছে, আমি এটা করতে পারি না। নিজের দায়িত্ব মানে বলেছিল যে নিজের রিস্ক নিয়ে ডিসচার্জ করিয়ে বেরিয়ে নিয়ে চলে যায়, রাস্তায় যদি মারা যায় হসপিটালে নিয়ে গিয়ে পুলিশ কেস হবে আর এটাকে পোস্টমর্টম হবে, তাহলে অলরেডি সেটাকে কিন্তু টানাটানি হবে। আমার কাকা করতে দিল না। যাক, ভোরবেলার দিকে মারা যায়, সপ্তমীর দিন মারা যায়। সপ্তমীর দিন রাত্রিবেলা মারা যায়, 11টা 11:30টার দিকে মারা যায়। এবার 4 ঘন্টা রেখে দেয়, কি 12টার দিকে, আমি ঠিক নলেজ করতে পারছি না কখন মারা যায়, বাট মারা যায়। পরের দিন হয় অষ্টমী। আমাদের তো অসুজ হয় না, কিন্তু আমাদের তো যেহেতু বাড়ির পুজো, আমাদের পুজো দিতে রোজই বাড়ি থেকে পুজো যায়, পুজো দিতে যেতে হয়। তো সকালবেলা তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসে বডি ছাড়তে 8টা 8:30 9টার সময় আসে, নিয়ে আসে। মেয়েটা খুব ফর্সা, দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। সেদিন নিজেকে আটকাতে পারলাম না, প্রচণ্ড কষ্ট। চলো যাই হোক, একদিকে এটা তো মানে অপঘাতে মৃত্যু, তাকে স্লো পয়জন করা হয়েছে, তাকে বিষ দেওয়া হয়েছিল, এমন একটা বিষ যেটা আস্তে আস্তে বডি পার্টস খারাপ হয়ে যায়, পচে যায়। কতদিন আগে থেকে দিচ্ছে কেউ জানে না, কিন্তু তো তারপর থেকে শুরু হয় একটু প্রবলেমেটিক। যখন মারা যায় আমরা কিছুতেই রাতের বেলা ঘুমাতে পারি না, মনে হয় যে মাথার কাছে কেউ চলাফেরা করছে। আমরা 2 বোনে সারা রাত, আমি আমার দিদি, আমার বড়দি যেহেতু বিয়ে হয়ে গেছিলো তো শ্বশুরবাড়ি স্বাভাবিক চলে গেছিলো, আমরা শুতে পারছিলাম না। আমরা আমার মায়ের কাছে শুচ্ছিলাম, আমরা কিন্তু 2 বোনে আলাদা ঘরে শুতাম, মা বাপিরা আলাদা ঘরে শুতো। তো বাপির যেহেতু নাইট ডিউটি চলতো, তো বাপি অফিসে থাকতো, তো আমি আর দিদি মায়ের কাছেই শুচ্ছিলাম। আমরা কিছুতেই রাতে ঘুমাতে পারছি না, কিছুতেই না, মনে হচ্ছে রাতের বেলা মাথার কাছে হেঁটে চলে বাজে। ভোর 4টে বাজছে, আজান দিচ্ছে, তখন আমরা শুচ্ছি। এখন টানা কিন্তু 1 মাস হতে থাকে। কালী পুজো আসে, মিনিমাম 1 মাস পরই তো হয় কালী পুজোটা। কালী পুজো আসে, দিদির বাড়ি যাই সে বছর কালী পুজোয়। 1 মাস শুতে পারিনি, 1 মাস রাতে শুতে পারিনি। সকালবেলা ঘুমাচ্ছি 2-3 ঘন্টা 4 ঘন্টা এমনি শুচ্ছি। পড়াশোনাও তো আছে, সব কিছুই আছে, তো সবসময় তার ঘুমানো যায় না। দিদির বাড়ি কালী পুজোয় যাই, ওখানে ওদের ওখানে ডাকাত কালী বলে একটা কালী আছে। সেই কালীর মন্দিরে গিয়ে যখন মাটিটা মাথায় দিই, তখন স্বাভাবিক হই।
তারপর থেকে আর প্রবলেম হয় না। সেই মাটিটাকে অ্যাকচুয়ালি একটুখানি করে নিয়ে এসেছিলাম, আর ওখান থেকে একটু ফুল নিয়ে এসে বিছানার তলায় কিছুদিন দিয়ে শুচ্ছিলাম। বাড়িতেও কিছু দিয়েছিল, সেগুলো একটুখানি ছিটিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছিলাম। তো এই ছিল ঘটনাটা প্যাথেটিক। ওই ছেলেটা এখনও কলকাতার বুকেই ঘুরে বেড়ায়। চলুন বাই, ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।